রাত তখন 11টা। মুম্বাই শহরের বুকে প্রবল বৃষ্টি পড়ছে। শহরের সবথেকে বড় ব্যাংক রয়্যাল ব্যাংক অফ ইন্ডিয়ার মেন ব্রাঞ্চের ভেতরে তখন নরক গুলজার 5 জন মুখোশধারী ডাকাত ব্যাংকের ভেতরে ঢুকে পড়েছে। তাদের হাতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল। ভেতরে জিম্মি হয়ে আছে প্রায় 50 জন সাধারণ মানুষ এবং ব্যাংক কর্মচারী। ম্যানেজারের কপালে বন্দুক ঠেকিয়ে ডাকাতদের লিডার হুঙ্কার দিয়ে বলল, ম্যানেজার সাহেব, ভল্টের পাসওয়ার্ড বল, ময়ে তোর পুরো পরিবার শেষ। ডাকাতরা সাধারণ চোর নয়, তাদের কাজ করার ধরন বলে দিচ্ছে তারা অত্যন্ত প্রশিক্ষিত। সিসিটিভি ক্যামেরা অকেজো করে দেওয়া হয়েছে, অ্যালার্ম সিস্টেম হ্যাক করা হয়েছে, পুলিশ বাইরে ঘিরে রেখেছে, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না, কারণ ডাকাতরা ঘোষণা করেছে পুলিশ এগোলেই তারা জিম্মিদের একে একে মারতে শুরু করবে। এই চরম উত্তপ্ত পরিস্থিতিতে ঘটনাস্থলে এসে পৌঁছালো কালো রঙের একটি স্করপিও গাড়ি। গাড়ি থেকে নামলেন এক মহিলা পুলিশ অফিসার, পরনে খাকি উর্দি, কাঁধে অশোক স্তম্ভের লোগো, চোখে রিমলেস চশমা আর কোমরে সার্ভিস রিভলভার। নাম ডিএসপি অনন্যা রায়। অনন্যা রায় নামটা শুনলেই অপরাধ জগতে কাঁপুনি ধরে যায়। তিনি শুধু সাহসী নন, ক্ষুরধার বুদ্ধির অধিকারী। অনন্যা গাড়ি থেকে নেমে সোজা ব্যারিকেড টোপকে সামনে গেলেন। কমিশনার তাকে দেখে বললেন, অনন্যা, পরিস্থিতি হাতের বাইরে, ওরা প্রাক্তন কমান্ডো বলে মনে হচ্ছে, তুমি কি পারবে? অনন্যা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ব্যাংকের ছাদের দিকে তাকিয়ে একটু হাসলেন। বললেন, স্যার, অপরাধী যত চতুরই হোক, তারা একটা না একটা ভুল করে, আর সেই ভুলটাই আমার অস্ত্র। অনন্যা সোজা ওয়াকি টকি হাতে নিলেন। তিনি কমান্ডো ফোর্সের লিডার ছিলেন না, কিন্তু তার প্ল্যানিং ছিল নিখুঁত। তিনি পেছনের ভেন্টিলেশন শ্যাফট দিয়ে একটি ছোট টিম পাঠানোর ব্যবস্থা করলেন এবং নিজে প্রধান দরজার সামনে দাঁড়িয়ে ডাকাতদের সাথে আলোচনায় ব্যস্ত রাখলেন। তার কথার জাদুতে ডাকাতরা যখন বিভ্রান্ত, ঠিক তখনই পেছনের দিক দিয়ে স্মোক গ্রেনেড ছুঁড়ল পুলিশ। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় আচ্ছন্ন হলো ব্যাংক। শুরু হলো গুলির লড়াই। মাত্র 15 মিনিটের অপারেশন। অনন্যা নিজে হাতে 2 জন ডাকাতকে ঘায়েল করলেন এবং বাকিদের গ্রেফতার করলেন। জিম্মিরা সবাই নিরাপদে উদ্ধার হলো। টিভি চ্যানেলগুলো ব্রেকিং নিউজ দেখাতে লাগলো, ডিএসপি অনন্যা রায়ের বীরত্বে রক্ষা পেল শত শত প্রাণ। কিন্তু কেউ জানত না, এই কঠিন পুলিশ অফিসারের বুকের ভেতর লুকিয়ে আছে এক বিশাল শূন্যতা। অপারেশন শেষে অনন্যা যখন নিজের কেবিনে ফিরে এলেন, তখন ঘড়িতে রাত 3টে। জানলা দিয়ে বাইরের শহরের দিকে তাকিয়ে তার মনে পড়ে গেল 15 বছর আগের এক অন্ধকার রাতের কথা, যে রাত তাকে আজকের অনন্যা বানিয়েছে। গল্পটা 15 বছর আগের। সুন্দরপুর নামের এক ছোট্ট গ্রামের মেয়ে ছিল অনন্যা। বাবা ছিলেন সামান্য কৃষক, মা গৃহিণী। অভাবের সংসার হলেও অনন্যার ছিল অদম্য মেধা। স্কুলের পরীক্ষায় সে সব সময় প্রথম হতো। মাস্টারমশাই বলতেন, এই মেয়ে একদিন অনেক বড় অফিসার হবে। কিন্তু গ্রামের সমাজ ব্যবস্থা আর কুসংস্কার সেই স্বপ্নের পথে পাহাড় হয়ে দাঁড়ালো। মাত্র 13 বছর বয়সে অনন্যার বিয়ে ঠিক করা হলো পাশের গ্রামের এক মতব্বরের ছেলে অভিষেকের সাথে। অভিষেক ছিল বদমেজাজি, অশিক্ষিত এবং নেশাখোর। অনন্যার বাবা মা ভেবেছিলেন ধনী পরিবারে মেয়ে সুখে থাকবে, কিন্তু বিয়ের পর থেকেই শুরু হলো অত্যাচার। অনন্যা তার বইগুলো লুকিয়ে সাথে নিয়ে এসেছিল। সে বাড়ির সব কাজ করত, রান্না, ঘর মোছা, গরুর সেবা, শ্বশুর শাশুড়ির যত্ন। কিন্তু দুপুরে যখন সবাই ঘুমোতো, তখন সে লুকিয়ে বই পড়ত। তার স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার। একদিন বিকেলে অভিষেক বাড়ি ফিরে দেখল অনন্যা রান্নাঘরে নেই। সে খুঁজলে খুঁজলে দেখল বাড়ির পেছনের গোয়াল ঘরে বসে অনন্যা একটি পুরনো ইংরেজি ব্যাকরণ বই পড়ছে। রাগে অভিষেকের চোখ জ্বলে উঠল। সে ছুটে গিয়ে অনন্যার হাত থেকে বইটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলল। তোকে আমি বিয়ে করেছি ঘরের কাজ করার জন্য, মেম সাহেব হওয়ার জন্য নয়। অভিষেক চিৎকার করে উঠল। অনন্যা সেদিন প্রথমবারের মতো প্রতিবাদ করেছিল, কেঁদে বলেছিল, বইটা ছেড়া না, আমি পড়তে চাই, আমাকে শুধু একটু পড়ার সুযোগ দাও, আমি তোমাদের নাম উজ্জ্বল করব। উত্তরে অভিষেক অনন্যার গালে সপাটে চড় মারল, ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল গোবর আর কাদার মধ্যে। বলল, তোর এত বড় সাহস, তুই আমার মুখে কথা বলিস? আজ থেকে তোর পড়ালেখা বন্ধ, আর যদি বই হাতে দেখি তবে ওই হাত আমি ভেঙে দেব। অনন্যা সেদিন সারা রাত কেঁদেছিল। তার মনে হয়েছিল জীবনটা বুঝি এখানেই শেষ, কিন্তু তার মনের ভেতরে কোথাও একটা আগুন জ্বলছিল। সে জানত, যদি সে আজ হার মেনে নেয়, তবে সারা জীবন তাকে পশুর মতো জীবন কাটাতে হবে। বিয়ের 3 বছর কেটে গেল। অনন্যার বয়স তখন 16। অত্যাচারের মাত্রা দিন দিন বাড়ছিল। একদিন অভিষেক নেশা করে এসে অনন্যাকে বেধড়ক মারধর করল। কারণ ছিল সামান্য, তরকারিতে লবণ কম হওয়া। সেদিন রাতে অনন্যা আয়নায় নিজের ক্ষতবিক্ষত মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল, আর না। রাত তখন 2টো, অমাবস্যার রাত। সবাই গভীর ঘুমে। অনন্যা তার জমানো সামান্য কিছু টাকা আর একটা ছোট ব্যাগে 2 জোড়া কাপড় নিয়ে ঘর থেকে বের হলো।
বাড়ির চৌকাঠ পেরোনোর সময় সে পেছনে ফিরে তাকালো, মনে মনে বলল, অভিষেক, তুমি আমাকে দুর্বল ভেবেছিলে, একদিন আমি ফিরে আসব, কিন্তু সেদিন আমি তোমার স্ত্রী হিসাবে নয়, নিজের পরিচয় ফিরে আসব। স্টেশনে গিয়ে সে যে কোনো একটা ট্রেনে উঠে পড়ল। ট্রেনটি তাকে নিয়ে এলো দিল্লিতে। দিল্লির জীবন গ্রামের চেয়েও কঠিন ছিল। অনন্যা জানত না কোথায় যাবে। স্টেশনে দুদিন না খেয়ে কাটালো। শেষে এক দয়ালু বৃদ্ধা তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে সে ঝিঁয়ের কাজ পেল। শুরু হলো নতুন সংগ্রাম। ভোর 4টায় উঠে অনন্যা 4টি বাড়িতে বাসন মাজার কাজ করত। সেখান থেকে যা টাকা পেত তা দিয়ে কোনো মতে একটা ছোট কুঠুরিতে থাকত। কিন্তু তার লক্ষ্য ছিল স্থির, ইউপিএসপি। সে পুরনো বইয়ের দোকান থেকে কম দামে বই কিনত। রাতে যখন পুরো শহর ঘুমাতো, স্ট্রিট লাইটের আলোয় বসে অনন্যা পড়ত। তার খিদে পেত, শরীর চলত না, কিন্তু যখনই চোখ বন্ধ করত তার মনে ভেসে উঠত অভিষেকের সেই চড় আর অপমানের স্মৃতি। সেই অপমানই ছিল তার শক্তি। বছর ঘুরল। অনন্যা প্রথমে প্রাইভেট পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণী পাশ করল, তারপর গ্র্যাজুয়েশন। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। ইউপিএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করল সে। কোচিং সেন্টারে যাওয়ার টাকা ছিল না, তাই লাইব্রেরিতে বসে ঘন্টার পর ঘন্টা নোটস তৈরি করত। প্রথমবার সে ব্যর্থ হলো, কিন্তু হাল ছাড়ল না। দ্বিতীয়বার সে প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ সব ধাপে নিজের মেধার স্বাক্ষর রাখল। রেজাল্ট যেদিন বের হলো, অনন্যা বিশ্বাস করতে পারছিল না। সারা ভারতে তার র্যাঙ্ক এসেছে। সে নির্বাচিত হয়েছে আইপিএস অফিসার হিসেবে। যে মেয়েটা একদিন স্বামীর মার খেয়ে ঘর ছেড়েছিল, আজ রাষ্ট্রপতির হাত থেকে মেডেল নিচ্ছে। ট্রেনিং শেষে তার পোস্টিং হলো ডিএসপি হিসেবে। তার কঠোর পরিশ্রম আর সততা তাকে অল্প দিনেই বিখ্যাত করে তুলল। আবার বর্তমান সময়ে ফিরে আসি। ব্যাংক ডাকাতির ঘটনার পর অনন্যা এবং তার টিম তদন্তে নামল। জেরের মুখে ধৃত ডাকাতরা জানালো তাদের এই গ্যাংয়ের মূল ঘাঁটি উত্তরপ্রদেশের বৃন্দাবনে। সেখানে তাদের বস বা লিডার লুকিয়ে আছে। এবং আরও চাঞ্চল্যকর তথ্য হলো, এই গ্যাংটি বৃন্দাবনের ভিড়কে কাজে লাগিয়ে মাদক পাচার এবং ভিক্ষুক চক্র চালায়। তারা গরিব এবং অসহায় মানুষদের ধরে এনে তাদের পঙ্গু করে ভিক্ষে করায় এবং সেই টাকা দিয়ে অপরাধ জগৎ চালায়। অনন্যার রক্ত টকবক করে ফুটতে লাগল। সে সাথে সাথে স্পেশাল টিম নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিল। এবারের মিশন শুধু অপরাধী ধরা নয়, ওই অসহায় মানুষদের উদ্ধার করা। বৃন্দাবন কৃষ্ণের লীলাভূমি, হাজার হাজার ভক্তের ভিড়, আর তার মাঝেই লুকিয়ে আছে পাপের সাম্রাজ্য। অনন্যা সিভিল ড্রেসে পুরো এলাকা রেকি করতে শুরু করল। তার কানে ওয়্যারলেস ইয়ারফোন, সাথে সাদা পোশাকের পুলিশ। মন্দিরের পেছনের এক পরিত্যক্ত ধর্মশালায় ছিল গ্যাংয়ের আস্তানা। অনন্যা তার টিম নিয়ে মাঝরাতে সেখানে রেইড করল। আবার শুরু হলো গুলির লড়াই। অনন্যার নেতৃত্বে পুলিশ বাহিনী তছনছ করে দিল অপরাধীদের ডেরা। গ্যাং লিডারকে হাতকড়া পরানো হলো। উদ্ধার করা হলো প্রায় 50 জন ভিখারিকে। তাদের জোর করে আটকে রাখা হয়েছিল। তাদের অবস্থা দেখে অনন্যার চোখে জল এলো। এদের কাউকে অন্ধ করে দেওয়া হয়েছে, কারুর হাত কেটে নেওয়া হয়েছে। অনন্যা নির্দেশ দিল সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার এবং খাবার দেওয়ার। সব কিছু সামলানোর পর অনন্যা মন্দিরের বাইরের চত্বরে এসে দাঁড়ালো। সকাল হচ্ছে, দূরে আরতির ঘণ্টা বাজছে। অনন্যা দেখল মন্দিরের সিঁড়ির এক কোণে এক জরাজীর্ণ ভিখারি বসে আছে। তার গায়ে একটা ছেঁড়া কম্বল, চুল জট পাকানো, মুখ ভর্তি দাড়ি, আর শরীরের হাড়গুলো চামড়ার সাথে লেগে আছে। তার সামনে একটা মাটির ভাঙা বাটি। লোকটি পুলিশের গাড়ি দেখে ভয়ে জড়সড় হয়ে আছে। তার দৃষ্টিতে এক অদ্ভুত আতঙ্ক। অনন্যা পাশ দিয়ে হেঁটে লাগছিল। হঠাৎ তার নজর পড়ল লোকটির ডান হাতের দিকে। লোকটির ডান হাতের কবজির কাছে একটা পোড়া দাগ। অনন্যার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। এই দাগ, এই পোড়া দাগ তো তার খুব চেনা। বিয়ের প্রথম বছরে গরম তেলের কড়াই উল্টে গিয়ে অভিষেকের হাতে এই দাগটা হয়েছিল। অনন্যা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ধীর পায়ে লোকটির দিকে এগিয়ে গেল। শুনছেন? অনন্যা কাঁপা গলায় ডাকল। লোকটি মুখ তুলে তাকালো, ঘোলাটে চোখ। সে অনন্যাকে চিনতে পারল না। ভাবল হয়তো পুলিশ তাকেও মারবে। সে হাত জোড় করে বলল, ম্যাডাম, আমি কিছু করিনি, আমি শুধু এখানে বসে থাকি, আমাকে মারবেন না। এই গলার স্বর। 15 বছর কেটে গেছে। নেশা আর অনাহারে গলা ভেঙে গেছে, কিন্তু অনন্যা ভুল করতে পারে না। সেই অভিষেক যে একদিন তাকে বলেছিল, তোর মতো মেয়ে আমার পায়ের জুতো হওয়ার যোগ্য নয়। অনন্যা হাঁটু মুড়ে বসল। তার ইউনিফর্মের দাম্ভির্য কোথায় হারিয়ে গেল। সে ফিসফিস করে বলল, অভিষেক। নামটা শুনে ভিখারিটি চমকে উঠল। সে ভালো করে তাকালো অনন্যার মুখের দিকে। তার চোখের মনি কাঁপতে লাগলো। স্মৃতির ধুলো সরিয়ে এসে যেন কিছু একটা মনে করার চেষ্টা করছে। কে কে আপনি? আমার নাম জানলেন কি করে? অনন্যা চশমাটা খুলল, বলল, ভালো করে দেখো। সুন্দরপুর গ্রাম, সেই গোয়ালঘর, সেই ছেঁড়া বই মনে পড়ছে? অভিষেকের চোখ বড় বড় হয়ে গেল।
তার হাত কাঁপতে শুরু করলো। অনন্যা, তুমি অনন্যা? অভিষেক বিশ্বাস করতে পারছিল না। তার সামনে দাঁড়ানো এই দাপুটে পুলিশ অফিসার, যার এক ইশারায় হাজার হাজার মানুষ নড়ে ওঠে, সে তার সেই অবহেলিত স্ত্রী। অনন্যা জিজ্ঞেস করল, তোমার এই অবস্থা কেন অভিষেক? তোমার তো অনেক জমি ছিল, টাকা ছিল, অহংকার ছিল। অভিষেকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে হাউ হাউ করে কাঁদতে লাগল। তার কান্নার শব্দে আশপাশের পুলিশরা অবাক হয়ে তাকালো। অভিষেক তার গল্প বলল। অনন্যা চলে আসার পর তার জীবন উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। সে আরও বেশি নেশা করতে শুরু করে। দ্বিতীয় বিয়ে করেছিল, কিন্তু সেই বউ তার সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায়। ঋণের দায়ে তার বাড়ি বিক্রি হয়ে যায়। শেষে গ্রামের মানুষ তাকে একঘরে করে দেয়। পেটের দায়ে সে শহরে আসে কাজের খোঁজে, কিন্তু সেখানে এক দুর্ঘটনায় তার পা ভাঙে। কাজ না পেয়ে সে ভিক্ষে করা শুরু করে। শেষে এই গ্যাংয়ের লোকেরা তাকে তুলে আনে এবং জোর করে ভিক্ষে করায়। অনন্যা, আমি পাপের সাজা পেয়েছি। অভিষেক অনন্যার পায়ে হাত দিতে চাইল, কিন্তু সাহস পেল না। সে মাথা নিচু করে বলল, ভগবান আমাকে আমার কর্মফল দিয়েছে। আমি তোমার স্বপ্ন ভেঙে দিয়েছিলাম, আর আজ আমার নিজের জীবন টুকরো টুকরো হয়ে গেছে। আমাকে ক্ষমা করো অনন্যা, পারলে আমাকে বিষ এনে দাও, আমি আর বাঁচতে চাই না। অনন্যার সহকারী ইন্সপেক্টর শর্মা এগিয়ে এলেন। তিনি রাগী গলায় বললেন, ম্যাডাম, এই লোকটা কি আপনাকে বিরক্ত করছে? ওকে কি জেলে ভরে দেব? অনন্যার সামনে তখন দুটি পথ। এক, সে তার ক্ষমতার ব্যবহার করে অভিষেককে চরম শাস্তি দিতে পারে, তাকে জেলে পাঠিয়ে পচাতে পারে, অথবা রাস্তায় এভাবেই ফেলে রেখে যেতে পারে। এটাই হবে মধুর প্রতিশোধ। কিন্তু অনন্যা তা করল না। সে ইন্সপেক্টর শর্মাকে হাত তুলে থামালো। অনন্যা আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল তার সেই শপথের কথা। সে বড় হবে, আর বড় মানুষ কখনো প্রতিশোধ নেয় না, ক্ষমা করে। সে অভিষেকের দিকে তাকিয়ে বলল, তোমাকে জেলে পাঠাবো না অভিষেক, কারণ তুমি যা ভোগ করছো তা জেলের চেয়েও বড় শাস্তি। কিন্তু আমি তোমাকে রাস্তায় ফেলে রেখেও যাব না, কারণ আমি তোমার মতো নয়। তুমি আমাকে ভেঙে দিতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে জোড়া লাগাতে সাহায্য করব। অনন্যা তার টিমকে নির্দেশ দিল অভিষেককে গাড়িতে তোলার জন্য। তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হলো। তার চিকিৎসার সমস্ত খরচ অনন্যা বহন করল। সুস্থ হওয়ার পর অনন্যা তাকে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করে দিল, যাতে সে নেশা ছাড়তে পারে। 6 মাস পর অনন্যা রিহ্যাব সেন্টারে দেখতে গেল অভিষেককে। অভিষেক এখন অনেক সুস্থ। সে সেন্টারের বাগানে কাজ করছে। অনন্যাকে দেখে সে দৌড়ে এলো। তার চোখে এখন আর ভয় নেই, আছে গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। অভিষেক বলল, অনন্যা, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। আমি বাকি জীবনটা মানুষের সেবা করে কাটাবো। অনন্যা হাসল, বলল, অভিষেক, পদ বা টাকা মানুষকে বড় করে না, বড় করে তার কর্ম। তুমি আজ নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই তোমার সবথেকে বড় অর্জন। গাড়ি করে ফেরার সময় অনন্যা ভাবছিল, জীবন কত অদ্ভুত। যে মানুষটা একদিন তাকে বাসা থেকে বের করে দিয়েছিল, আজ সেই মানুষটার ছাদ হয়েছে অনন্যা নিজেই। প্রতিশোধ নিলে হয়তো কয়েক মুহূর্তের শান্তি মিলত, কিন্তু ক্ষমা করে সে যে আত্মতৃপ্তি পেল, তা সারা জীবনের। বন্ধুরা, এই গল্পটি আমাদের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। 1. কর্মফল অমোঘ। আপনি আজ অন্যের সাথে যা করবেন, কাল তা সুদে আসলে আপনার কাছে ফিরে আসবে। অভিষেকের অহংকার তাকে রাস্তায় নামিয়ে এনেছিল, তাই ক্ষমতা বা অর্থের বড়াই কখনো করবেন না। 2. নারীর শক্তি। নারীকে কখনো দুর্বল ভাববেন না। সমাজ যাকে অবলা বলে দমিয়ে রাখতে চায়, সুযোগ পেলে সেই নারী দশভুজা হয়ে সমাজকে রক্ষা করতে পারে। অনন্যার গল্প প্রমাণ করে যে তার পরিশ্রম থাকলে যে কোনো বাধা টপকে যাওয়া সম্ভব। 3. প্রতিশোধ নয়, পরিবর্তন। প্রকৃত শক্তিশালী মানুষ তারা নয় যারা শত্রুকে আঘাত করে, বরং তারা যারা শত্রুকে ক্ষমা করে সঠিক পথ দেখায়। অনন্যা যদি প্রতিশোধ নিত, তবে সে আর অভিষেকের মধ্যে কোনো পার্থক্য থাকত না। তার ক্ষমাশীলতাই তাকে ডিএসপি অনন্যার থেকেও বড় এক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করল। আপনার জীবনেও যদি কেউ আপনাকে ছোট করে থাকে, তবে তার সাথে ঝগড়া না করে নিজেকে এতটাই বড় জায়গায় নিয়ে যান যেন সে আপনার দিকে তাকাতেও ভয় পায়। আর যখন সে সাহায্য চাইবে, তখন হাত বাড়িয়ে দিন, কারণ উপরওয়ালা তাকেই বেশি দেন যার হাত দেওয়ার জন্য সব সময় খোলা থাকে। গল্পটি যদি আপনার হৃদয় একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন, আর কমেন্ট করে জানান অনন্যার জায়গায় আপনি থাকলে কি করতেন, প্রতিশোধ নিতেন নাকি ক্ষমা করতেন। এমনই রোমহর্ষক ও জীবন বদলে দেওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, লড়াই চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।